আজ মহান স্বাধীনতা দিবস। দুটো ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। একটি হচ্ছে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুজিব নিয়ে হয়তো নেতিবাচক কোনো মন্তব্য করেছিলেন যারা উপস্থাপনা এবং আয়োজনে ছিলেন তারা, ফলে দর্শক সারিতে থাকা মুক্তিযোদ্ধারা ক্ষেপে উঠলেন এবং তীব্র প্রতিবাদ জানালেন। আরেকটি হচ্ছে এই যে ২৬শে মার্চ উপলক্ষে সেনা, নৌ এবং বিমান বাহিনীর পক্ষ থেকে সমরাস্ত্র প্রদর্শন, আকাশে উড্ডয়ন ইত্যাদি দেখানো হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে। এখানে এই যে সমরাস্ত্র দেখানো হলো, সেই সমরাস্ত্রগুলো আসলে কেমন ছিল, বিশেষ করে টর্পেডো আর ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলবো। ২৬ মার্চ যখন আওয়ামী লীগ শাসন আমল ছিল, তখন শুধু নয়, তার আগেও হয়েছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ছাড়া, বা সীমিতভাবে হয়তো হয়েছে তখনও। আর ৫ আগস্টের পর ২০২৪-এর পরিস্থিতি ভিন্ন, সেটা আপনারা সবাই জানেন। ফলে এই সময়ে শেখ মুজিবের কোনো ভাষণ কোথাও থেকে শোনা যায়নি বা শোনা যাচ্ছে না। কিন্তু ৫ আগস্টের আগে, অর্থাৎ ২০২৪-এর ৫ আগস্টের আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক না থাকুক, আওয়ামী লীগের পক্ষ থেকে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং তখন কোথাও না কোথাও থেকে শেখ মুজিবের ভাষণ বা তার মুক্তিযুদ্ধকালীন যে ভূমিকা, সেটা আমরা প্রচার করতে দেখেছি। এখন এই যে দুটো ইস্যু, একটা হচ্ছে যে মুজিব এখন প্রাসঙ্গিক নেই। এটার কারণ আপনারা সবাই জানেন। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন হাতে, তখন কিন্তু একটা কথা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে মুজিবের প্রতি মানুষের যে ক্রোধ, আক্রোশ এবং এইভাবে সারা দেশব্যাপী তার মনুমেন্টগুলো, ভাস্কর্যগুলো বা চিত্রগুলো, সব কিছুই যা কিছুই ছিল ভেঙে চুরমার করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন এটা কেন হলো, এটার জন্য জবাবদিহি কে করবে? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন শেখ হাসিনাই এই প্রশ্নের জবাব দেবে, কারণ তিনি জবাব দিতে পারবেন কেন মানুষ এত ক্রোধান্বিত হয়ে উঠল। তার প্রতি তো অবশ্যই, কিন্তু মুজিবের প্রতিও। এটাই আমাদের কথা, আসলে জনগণের কথাও তাই। একজন লিডার সার্বজনীন হতে পারেন নিঃসন্দেহে, কিন্তু সেই লিডারকে ধারণ করার জন্য, চর্চা করার জন্য একটি দল অবশ্যই প্রমিনেন্ট থাকে। তো শেখ মুজিবুর রহমানের সেই প্রমিনেন্ট দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগ তার ১৭ বছরের শাসন আমলে যা করে দেখিয়েছে, বিশেষ করে জুলাই বিপ্লবের সময়ে যা করেছে, তা ইতিহাসে নজিরবিহীন। ফলে এটার একটা প্রভাব তো থাকবেই। শুধু তাই নয়, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় থেকেছে, তখন তাদের নেতা এই শেখ মুজিবুরকে নিয়ে এত বেশি প্রচারণা করেছে এবং এত বেশি নামকরণ করেছে, আর এত বেশি এটাকে নিয়ে এত জল ঘোলা করেছে, বলা যায় যে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছে। শেষ পর্যন্ত আপনারা জানেন যে টাকাতে পর্যন্ত মুজিবের ছবি দেয়া হয়েছে। প্রত্যেকটি টাকাতেই জলছাপ বা স্পষ্ট চিত্র মুজিবের সেখানে ছিল, এখনও আছে। সেটা অন্তর্বর্তী সরকার কিছুটা চেঞ্জ করতে পারলেও এখনও কিন্তু নতুন যে টাকাগুলো এসেছে, সেই টাকায় কিন্তু সেটার যে পর্যাপ্ততা, সেটা কিন্তু কম। আমাদের হাতে, আমাদের মানিব্যাগে এখনও সেই মুজিবের ছবি সম্বলিত কিন্তু টাকা। এছাড়া রাস্তাঘাট থেকে শুরু করে অফিস, আদালত, বিমানবন্দর, এরপর বিভিন্ন স্থাপনা, সব কিছুতেই
শেখ মুজিব, শেখ মুজিব আর শেখ মুজিব। ফলে এই যে একটি নেতার প্রতি, সেই নেতাকে ধারণ করবে, লালন করবে এমন একটি দলের যে এত প্রোপাগান্ডা, এত প্রচার, এত এটা নিয়ে বেশি পরিমাণে ত্যক্ত বিরক্ত করা, যার কারণে মানুষ কিন্তু এই নেতার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা নেতার হয়তো দোষ নয়, কিন্তু নেতাকে যারা লালন পালন করছেন, তার স্মৃতিকে, তাদেরই দোষ। আর নেতা যদি সেটা তার ওই নেতৃত্ব পরম্পরায় শিখিয়ে না যান বা সেই আদর্শ রেখে না যান, তাহলে তো এর দায় নেতার ওপরও বর্তাবে। আমি তো আমার সেকেন্ড ম্যান, থার্ড ম্যান বানিয়ে যাব, অথবা আদর্শ বিভিন্ন জায়গায় আমার বক্তব্যে থাকবে, আমার সাক্ষাৎকারে থাকবে, বিভিন্নভাবে কিন্তু আমার কিন্তু আদর্শটি মানুষ বুঝবে। সে আদর্শ অনুযায়ী কিন্তু দল পরিচালিত হবে, আমি বেঁচে না থাকলেও। তো মুজিব বেঁচে নেই, কিন্তু তার আদর্শ যদি ঠিকঠাক থাকতো তাহলে তো মুজিবকে নিয়ে এত লেবু কচলানোর মতো ঘটনা ঘটতো না। সারা বাংলাদেশে এত পরিমাণে মুজিবকে নিয়ে ভাস্কর্য, মনুমেন্ট, তারপর দেয়ালচিত্র থেকে শুরু করে ছবি, নানা স্মৃতিফলক, স্মারক, কত কিছুই যে হয়েছে, এটা আসলে এতটাই বাজে লেগেছে মানুষের কাছে যে শেষ পর্যন্ত এটা যে একটা নেগেটিভ ব্লাস্টিং, সেটা আমরা 5 আগস্টে দেখেছি 2024 সালে, যেটা হয়তো আমরা সাধারণ মানুষ কল্পনাও করি নাই। ঠিক আছে, হাসিনা চলে গেছে, হাসিনার রেজিম শেষ হয়ে গেছে, হাসিনার মন্ত্রীরা, এমপিরা অথবা সুবিধাভোগীরা পালাবে, সব ঠিক আছে, কিন্তু মুজিবের প্রতি মানুষের এত আক্রোশ, সেটা কিন্তু আমরা সেই সময়ের এই ঘটনা দেখে আমরাও আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি। যদিও আমাদের মনের মধ্যেও ক্ষোভ ছিল যে কি একটা দল তিনি রেখে গেছেন, যে দলটির আচরণ এমন স্বৈরাচারী। ফলে এখন এই দলটি আস্থা করে নিক্ষিপ্ত। আপনারা জানেন যে এখন বর্তমানে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় আছে, কিছু বিশ্লেষক বলছেন যে এই দলটির উপর নির্ভর করে আওয়ামী লীগ আবারও হয়তো তাদের কার্যক্রম ধীরে ধীরে শুরু করতে পারে, যার প্রেক্ষিতে দেখা গেল যে নির্বাচনে ভোট হবার পর, ক্ষমতা গ্রহণের পরপরই আমরা দেখেছি, শুধু কি তাই, ভোটের পরদিনই আমরা দেখেছি যে কিছু এলাকায় বাংলাদেশের স্থানীয় পর্যায়ে সেখানকার আওয়ামী লীগের অফিসগুলো খুলতে দেখা যাচ্ছিল, এবং তারা খুব গর্ব ভরে ওই ক্ষমতাসীন দলের বা বিজয়ী দলের এমপির সাথে হাতে হাত মিলিয়েই একসাথেই তারা ঘোষণা দিয়েই সেই কার্যালয়গুলো খুলছিল। বোঝা যাচ্ছে যে ভোটের মাঠে ভোট পাবার জন্য একটা কৌশল তো এখানে নিশ্চয়ই হয়েছে, যে কৌশলের মাধ্যমে আওয়ামী লীগের যে ভোট আছে সেই ভোটগুলো তো পেতে হবে, সেটা নিশ্চয়ই একটি বিশেষ দল পেয়েছে। ফলে বিশেষ দলও চেয়েছে যে তারা একটু মুক্ত থাকুক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগের সংগঠন হিসেবেই নিষিদ্ধ করে দেয়া হয়েছে তাদের এই অংশটি। যাই হোক, তারপরে কিন্তু এই নিষিদ্ধ অবস্থায় ঠিকই কিন্তু কিছু জায়গায় অফিস খুলেছে নতুন করে, যেগুলো ভেঙে ফেলা হয়েছিল, সিল করে দেওয়া হয়েছিল অথবা তালা মেরে দেওয়া হয়েছিল। আবার কিছু নেতা কর্মী তারাও যেহেতু ভোট দিয়েছে বিশেষ দলকে, সুতরাং তারাও কিন্তু এখন মুক্ত বাতাসে ঘুরছে। কিছু ক্ষেত্রে দেখা গেল যে এটার প্রভাব আইন আদালতে গিয়েও পড়ছে, জামিন হচ্ছে, খালাস পাচ্ছে, এইরকম ঘটনাও কিন্তু আমরা দেখছি। ফলে বোঝাই যাচ্ছে যে একটা সহজিয়া সময় কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। এখন এটার প্রভাবে এমন হবে কিনা যে হাসিনা ফিরে আসবে, পূর্ণভাবে দল আবার কার্যক্রম শুরু করবে, সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই ছোট ছোট যে মুক্ত হওয়ার ব্যাপারগুলো, নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবার ব্যাপার, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কাজ করতে পারার একটা স্বাধীনতা, সেটা কিন্তু কম নয়। যাই হোক, এটার একটা স্খলন বা এটার একটা, আমরা যদি বলি যে এটার যে একটা স্ফুরণ, এটার স্ফুরণটা হচ্ছে
পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে আজকের এই দিনে যখন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল, তখন হয়তো উপস্থাপক অথবা যারা আয়োজন করেছেন অনুষ্ঠান, তারা হয়তো মুজিবকে নিয়ে কিছু একটা নেগেটিভলি বলেছেন, অথবা এমনভাবেই বলেছেন যেটা এই মুজিব প্রেমীদের আতে ঘা লেগেছে। ফলে তারা কিন্তু অনেকেই তারা দর্শক সারিতে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছেন এবং রাজাকারের দল বলে তাদেরকে ভৎসনা করেছেন। এই সাহসটাও তো পাওয়ার কথা ছিল না, কিন্তু এই সাহসটা তো দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার যেমন আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি, নাহিদ ইসলাম আজকেই বলেছেন স্মৃতিসৌধে ফুল দিতে যে ৭১-এর পর যে আমাদের আকাঙ্ক্ষা ছিল সেগুলোর তো সঠিক বাস্তবায়ন হয়নি, আর সেই যে ক্ষুধা ছিল, বাস্তবায়ন না হবার ক্ষুধা, হওয়া উচিত ছিল যা 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 আকাঙ্ক্ষা ছিল সেগুলো যেহেতু পূরণ হয়নি, সুতরাং সেটার জন্য আবারও ২৪-এ এক বিপ্লব হলো। সেই বিপ্লবে আত্মাহুতি দিল আরেক স্তরের বীরেরা, অর্থাৎ এই প্রজন্মের তরুণ বীরেরা। নাহিদ ইসলামের কণ্ঠেই এই ২৪-এর কথাটি আজকের এই ২৬ মার্চে এলো। তারেক রহমানের মুখ থেকেও আসেনি এবং আমরা অন্য কোনো দলের মুখ থেকেও শুনলাম না। অথচ ২৪ হচ্ছে এমন একটি আন্দোলনের অধ্যায় বাংলাদেশের, যা শুধু বাংলাদেশ নয়, এই দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই কিন্তু একটা ইতিহাস, যে একজন রাষ্ট্রপ্রধান তিনি এইভাবে পালিয়ে যেতে পারেন ভয়ে, এবং তার মনের ভেতরে যে এটা জানা ছিল যে আমি অনেক অন্যায় করেছি, আমি তো টিকতে পারবো না, আমাকে যেতেই হবে। সুতরাং এই লং মার্চ টু ঢাকা, সেই দিনই ৫ আগস্ট তাকে চলে যেতে হলো লেজ গুটিয়ে। এত প্রভাবশালী হাসিনা, বিশ্বের বিভিন্ন ম্যাগাজিনে কিন্তু এসেছিল হাসিনার নাম, চিত্র, ছবি, প্রতিবেদন, যে হাসিনা বিশ্বের ৫০ জন বা ২০ জন প্রভাবশালীর মধ্যে একজন। সেই হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেল। এবং শুধু হাসিনা তো নয়, সবাই। হাসিনা পালালো, সাথে সাথে মন্ত্রীরা কেন পালালো? তারা তো থাকতে পারতো তাদের বাসায়, তাদের বাড়িতে, তাদের ব্যবসা কেন্দ্রে, আমলারা থাকতে পারতো, কিন্তু কেউ রইল না। হাসিনা পালানোর সাথে সাথে সবাই পালিয়ে গেল এবং লুকিয়ে চুরিয়ে ভারতে তারা চলে গেল। এছাড়া আত্মগোপনে রইল বাংলাদেশে। তো এই যে সুযোগ করে দেয়া, একটা সহজিয়া অবস্থা তৈরি করে দিয়ে সুযোগ করে দেয়া, যারা নাকি আওয়ামীপন্থী, আওয়ামী লীগার এবং এখনও মুজিবকে ধারণ করেন, এবং মুজিবের বিরুদ্ধে কিছু বললে অথবা একটু এদিক সেদিক হলেই তারা ফুঁসে ওঠেন, প্রতিবাদ জানান। হ্যাঁ, সেই অবস্থাটা স্বাভাবিকই হতো যদি এই ১৭ বছরের রেজিম, স্বৈরাচারী রেজিম, এবং অন্যান্য সময়ে এই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তাদের যে স্বেচ্ছাচারিতা, তাদের যে এক ব্যক্তিকেই ইতিহাসের সব বলে প্রচার প্রপাগান্ডা করা, সেটা থেকে বেরিয়ে এসে যদি যার যেখানে যতটুকু অবদান পুরোটা যদি তুলে ধরা হতো, তাহলে হয়তো এমনটি হতো না। যেহেতু এককেন্দ্রিক ছিল, একজন ব্যক্তি, তিনিই লিডার ছিলেন, তিনিই যুদ্ধ করেছেন, তিনিই সব কিছু করেছেন, আর কেউ এর সাথে ছিল না, এই যে একটা মানসিকতা, এই মানসিকতার কারণেই কিন্তু এই অবস্থা আওয়ামী লীগের এবং শেখ মুজিবের। যাই হোক, এগুলোতে সতর্ক থাকতে হবে। আর বাংলাদেশের অবস্থা এমন করে রাখা হয়েছিল, যেটা আমি বলবো যে দুটো ইস্যুর এই সেকেন্ড ইস্যু, যে এই কুচকাওয়াজে, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে দেখানো হলো টর্পেডো, যেটা নাকি সাবমেরিন ধ্বংস করবে শত্রুপক্ষের, আবার শত্রুপক্ষের বিমান ধ্বংস করবে সেই রকম ক্ষেপণাস্ত্র দেখানো হলো, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সেগুলোর চেহারা দেখেছেন? একেবারে ন্যারো, সঙ্গীন এবং স্বাস্থ্যহীন, সুস্বাস্থ্যহীন, পুষ্টিহীন, চিকন চাকন, দুর্বল। এগুলো দেখে অনেকে হাসাহাসি করেছেন। ইনকিলাব যে পত্রিকা, সেই পত্রিকার অনলাইন যে প্ল্যাটফর্ম, সেখানে এই ভিডিওটি দেওয়া হয়েছিল, আর সেখানে মিলিয়ন ভিউ হয়ে গেছে, অর্থাৎ এটা ভাইরাল হয়ে গেছে। এবং অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন, হাই রে হায়, যেখানে ইরানের মতো একটি দেশ
নিষেধাজ্ঞায় জর্জরিত, অর্থনৈতিকভাবে একেবারেই পঙ্গু একটা অবস্থায় ইরান, একটাই রাষ্ট্র, সকল অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধাহীন অবস্থায় তারা থাকছে, তারপরও তারা সামরিক দিক থেকে এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছে যে আপনারা একটু ভাবুন যে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী পৃথিবীর দুই রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধে কীভাবে লড়ছে, এটা অবিশ্বাস্য। তাদের নেতৃত্ব শূন্য হচ্ছে, তাদের সকল রকমের বিজ্ঞ মানুষেরা চলে যাচ্ছে, তারা আত্মাহুতি দিচ্ছে, কিন্তু তাদের নেতৃত্বের চেইন এমনভাবে তৈরি করা, এমনভাবে স্টাইল করে দেয়া আছে যে একের পর এক মৃত্যুবরণ করলেও তাদের যে সিস্টেম, সেই সিস্টেম কলাপস করবে না, এর কোনো স্খলন নেই। সুতরাং সেইভাবেই কিন্তু এটা ডেভেলপ করে ফেলা হয়েছে। আর তাদের যে অস্ত্র ভাণ্ডার, সেই বাংকারে মাটির নিচে, পারমাণবিক অস্ত্রের দিক থেকেও তারা এগিয়ে আছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সবচেয়ে উন্নত দুই রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়ছে এবং এখনও টিকে আছে। এখন তারা শুধু টিকে নেই, এখন তারা ওই ঘুড়ির নাটাই তাদের হাতেই নিয়েছে এবং তারাই এখন বলছে যে আমাদের শর্তগুলো মানো, তবেই যুদ্ধ বন্ধ হবে, নচেত নয়। এই যে যুদ্ধের কন্ট্রোল যে সুইচ, সেটা ইরানের হাতে এখন চলে গেছে। তো সেই ইরান যদি পারে, তাহলে বাংলাদেশ ইরানের মতো তো আর নিষেধাজ্ঞায় পড়েনি। 56টি বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ ওই যে ভারত চেয়েছিল যে মুসলিম যে দেশ, সেই দেশটিকে তাদের শক্তি খর্ব করতে, দেশটিকে ভেঙে দেওয়া হলে সুবিধা, তাহলে শক্তি হ্রাস পেল। আর একটি পক্ষকে যদি বোঝানো যায়, অর্থাৎ বাংলাদেশকে ভারত যদি বোঝাতে পারে যে তোমাদেরই আমি বন্ধু, 71-এ তোমাদেরকে হেল্প করেছি, সুতরাং আমি তোমাদের মঙ্গল চাই। আসলেই কি চায়? মুসলিম রাষ্ট্রের শক্তি খর্ব করা কি হিন্দু রাষ্ট্রের, এটা কি উদারতা? এখানে রাজনীতি নেই। যাই হোক, সেটাই হয়েছে, এখন মানুষ বুঝতে পারছে, কিন্তু কিছু জন আবার নিজের ইগোইজম বজায় রাখার জন্য তা মেনে নিচ্ছে না। যাই হোক, সেটা অন্য আলাপ। তো এই ভারত কিন্তু কখনোই চায়নি যে বাংলাদেশ সামরিক দিক থেকে উন্নত হোক, কারণ সামরিক দিক থেকে উন্নত হওয়া মানেই তো চোখে চোখ রেখে কথা বলার ব্যাপার থাকবে, তুমি যতই বন্ধু হও। এখন এই যে তিস্তা নদী চুক্তি, আরও এরকম প্রায় অর্ধশতাধিক বিভিন্ন নদীর চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের, আরও নানা দ্বিপাক্ষিক চুক্তি আছে। কোনো চুক্তির ক্ষেত্রে ভারত কোনো কথা শুনছে না এবং তাদেরটা 16 আনা বুঝে নিচ্ছে, কিন্তু বাংলাদেশকে দিচ্ছে না। এইভাবেই 56টি বছর কেটেছে। আর সামরিক দিক থেকে আগেই তো ইচ্ছে ছিল যে মুসলিম কান্ট্রি যদি দুভাগ হয়ে যায়, তাহলে শক্তি কমবে, ক্ষমতা কমবে। সেই উদ্দেশ্যেই তারা যুদ্ধে হেল্প করেছিল এবং সেই উদ্দেশ্যেই তারা বাংলাদেশকে এই এতগুলো বছর ধরে করদ রাষ্ট্রে পরিণত করে রেখেছিল। এবং হাসিনা ছিল ভারতের একমাত্র বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য এক ব্যক্তিত্ব, এবং আওয়ামী লীগ সেই দল, মুজিবও তাই। তো সুতরাং তারা যেহেতু চায়নি, সুতরাং ভারত তো এতদিনে কোথায় গেছে, আর পাকিস্তান কোথায় আছে? একটু খেয়াল করে দেখুন যে পাকিস্তান তো ঠিকই ওই পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তানকে দোষারোপ করলো। সুতরাং তখন যে যুদ্ধটা হলো, তখন তো পাকিস্তান এমন প্রশংসা পেল। পাকিস্তানের মধ্যেও তো অর্থনৈতিক সমস্যা, নানা সমস্যা, চারপাশে বিদ্রোহীরা আছে, পাকিস্তানকে ঠিকঠাক মতো চলতেই দিচ্ছে না। এই অবস্থাতেও তারা কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং অনেক আপডেটেড অস্ত্র কিন্তু তাদের কাছে আছে, যার কারণে ভারতের মতো বিশাল রাষ্ট্র এবং সেখানকার উন্নয়ন এবং আপডেটেড তাদের অস্ত্র, তারপর তাদের অর্থনীতি, সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তান কিন্তু এত দুর্যোগের মধ্যেও, এত সমস্যার মধ্যেও ঠিকই ভারতের বিরুদ্ধে কিন্তু জিতে গেল এবং তাদের মুনশিয়ানার পরিচয় দিল। ফলে কিন্তু বিশ্ব পাকিস্তানকে বাহবা দিল। ফলে পাকিস্তান যদি আজকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান যদি এক থাকতো, তাহলে কি হতো?
অর্থাৎ পাকিস্তানকে বারবার ভেঙে টুকরো টুকরো করে 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 শক্তি খর্ব করার জন্য ভারত এটা করেছে এবং এই 56টি বছর ধরেই করে চলেছে। হাসিনার সময়ে আরও বেশি করে করতে পেরেছে। ফলে ভারত কখনোই চায়নি যে বাংলাদেশ নামক, অর্থাৎ এই পূর্ব পাকিস্তান, এখন তো বাংলাদেশ, এই বাংলাদেশ ধীরে 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 সমরাস্ত্রের দিক থেকে উন্নতির দিকে যাক। আজকে পাকিস্তান, তার অভ্যন্তরে এত সমস্যা, তারপরও ভারতের সাথে টেক্কা দিয়ে বিজয় ছিনিয়ে আনে। আজ বাংলাদেশ যদি থাকতো তাদের সাথে, কি হতো? বাংলাদেশে কি ক্ষেপণাস্ত্র থাকতো না ইরানের মতো? অথবা পাকিস্তানে এখন যে পাল্লার, যে মর্যাদার, যে উচ্চতার, যে গুরুত্বের, যেরকম খানদান ক্ষেপণাস্ত্র আছে বা অন্যান্য বিধ্বংসী অস্ত্র আছে, সেরকম অস্ত্রের ভাগিদার বাংলাদেশ হতো না? কিন্তু এই 56 বছরে বাংলাদেশ কি করেছে? সামরিক দিক থেকে একদম অথর্ব হয়ে থেকেছে ভারতের কারণে। ভারত এটা হতে দেয়নি, হতে দেবেও না। ফলে অন্তর্বর্তী সরকারের সময় একটা সম্ভাবনা ছিল যে, যেহেতু বিপ্লবীরা ছিল এবং বিপ্লবীরা মন খুলে তাদের কথা বলতে পারত, তাদের প্রতিবাদ জানাতে পারত, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা, এবং ভারতের বিরুদ্ধে কথা বলতে বলতে হাদি চলে গেছে, এবং হাদির সে আদর্শ অনেক বিপ্লবীদের মধ্যে আছে। সুতরাং তখন একটা সুযোগ ছিল, যেহেতু অন্তর্বর্তী সরকার চমৎকার এক খেলা খেলে সুন্দর করে এক দলকে ক্ষমতায় আনলেন, সুতরাং এখন এই দল তো ম্যানেজ করে চলবে। ফলে ম্যানেজ করে চলতে গেলে এই যে চিকন, ন্যারো, দুর্বল, পুষ্টিহীন আমরা টর্পেডো দেখলাম, সাবমেরিন বিধ্বংসী, তারপর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেখলাম, মানুষ যে কী পরিমাণে কীভাবে হাসাহাসি করেছে এটা নিয়ে, অবিশ্বাস্য ব্যাপার। পৃথিবীর কোন দেশ এরকম আছে এত ন্যারো, এত পুষ্টিহীন ক্ষেপণাস্ত্র নিয়ে বসে আছে? ভারত যদি হুঙ্কার দেয়, বাংলাদেশের পক্ষে কি দেখাবার আছে? আর ভারত হুঙ্কার দিয়েছে, পাকিস্তান কি দেখিয়েছে? ভারত যদি হুঙ্কার দেয়, বার্মা কি দেখাবে? ভারত যদি হুঙ্কার দেয়, অন্যান্য রাষ্ট্রগুলো কি দেখাবে? কিন্তু বাংলাদেশ কি দেখাবে? বাংলাদেশকে তো অথর্ব করে রাখা হয়েছে এবং বাংলাদেশও থেকেছে। এখন যে সরকার আছে, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা যদি সেই আগের মতো করেই থাকেন তাহলে আর কিছু বলার নেই। আপনারা মিলেমিশে থাকবেন, পড়শির সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, ভালো কথা, কিন্তু সেটা অবশ্যই যৌক্তিক, ইনসাফ ভিত্তিক এবং মানে যার যতটুকু চুক্তিতে আছে সেভাবেই যেন বাস্তবায়িত হয়, সেই ভিত্তিক থাকতে হবে। এবং পাশাপাশি নিজেদের সমরাস্ত্র, আধুনিক যে অস্ত্র শস্ত্র, সেগুলো এর তালিকায় যুক্ত করতে হবে নতুন নতুন অস্ত্র এবং নতুন নতুন যে বিভিন্ন অত্যাধুনিক যে ব্যবস্থাপনা আছে তা, সেটা যদি না করে আমরা সেই অথর্ব হয়েই থাকি আর চিন্তা করি চীন আমাদের হেল্প করবে, পাকিস্তান আমাদের হেল্প করবে, বা অন্য কোনো দেশ আমাদের সহায়তা করার জন্য এগিয়ে আসবে, তাহলে এটা ভুলের স্বর্গে বাস করা হবে। ইরানকে তো অনেকেই বলেছে যে সাপোর্ট করবে, এই করবে, সেই করবে, কিন্তু সাপোর্ট কি করেছে? ইরান নিজেরটা দিয়ে প্রতিরোধ করছে এবং যুদ্ধে এখন মূল খেলোয়াড়ের ভূমিকা পালন করছে। সুতরাং এই স্বাধীনতা দিবস শুধু আকাশে লাল, নীল, হলুদ রং বিমানে করে ছড়িয়ে দিলাম, বিমান উপরে উঠলো, নিচে নামলো, এগুলো দেখলাম, আর হাস্যকরভাবে মানুষ দেখলো টর্পেডো আর ক্ষেপণাস্ত্র, এইভাবে করে আরও কত বছর সামনে যেতে চায় বাংলাদেশ? যদি না যেতে চায় তাহলে এই স্বাধীনতা দিবসে উচিত ছিল নতুন অস্ত্র কিনে তা প্রদর্শন করা, নতুন আপডেটেড এবং আন্তর্জাতিক মানের, মধ্যপ্রাচ্যে যেগুলো ব্যবহার হচ্ছে বা পাকিস্তান যেগুলো ব্যবহার করছে অথবা ভারতের কাছেই যেগুলো আছে, সেই রকম মানের কিছু অস্ত্র এই 26শে মার্চে প্রদর্শন করা যেত। সেই রকম বিমান, যুদ্ধ বিমান প্রদর্শন করা যেত, সেই রকম যে ওই যে যুদ্ধ জাহাজ, সামুদ্রিক সাবমেরিন, সেগুলো এখানে প্রদর্শন করা যেত। সেই রকম সেনাদের উন্নত স্নাইপার
অস্ত্র অথবা ক্ষেপণাস্ত্র অথবা বন্দুক অথবা পিস্তল অথবা যা কিছুই আছে, মেশিন গান, স্ট্যান্ড গান, কী বলে, এগুলো প্রদর্শন করা যেত। তা তো করতে পারলেন না, খালি একটা অনুষ্ঠান করে ছেড়ে দিলেন, হয়ে গেল। কিন্তু যারা শুধু অনুষ্ঠান করছে না, নতুন নতুন অস্ত্রের মহড়া করছে, পরীক্ষা করছে, সেই দিকে আপনাদের মনোনিবেশ নেই। আপনারা এভাবেই পড়ে থাকবেন আর করদ রাষ্ট্রে পরিণত হয়ে নিজেদের মান সম্মান খোয়াবেন। আজ ২৬ মার্চ মাথা উঁচু করে দাঁড়াবার কথা বাংলাদেশের, সেখানে মাথা কি উঁচু হলো এই সমস্ত টর্পেডো আর ক্ষেপণাস্ত্র দেখে? প্রশ্ন রেখে গেলাম।